আজকে কি পড়াবো দেখ দাঁড়া। আজকে পড়াবো পরিমাপের পদ্ধতি। যা চলে গেল, কোথায় গেল কি জানি। দাঁড়া, আজকে পড়াবো তোর কি কালি নেব। আচ্ছা, পরিমাপের পদ্ধতি আর পরিমাপের যন্ত্রসমূহ, মানে মানে আমরা কিভাবে মেজারমেন্ট করি, পরিমাপ করি, দৈর্ঘ্য কী করে মাপি, ভর কী করে মাপি, কী কী যন্ত্র লাগে, ঠিক আছে। এবার মনে হবে যে এগুলো তো জানি, কী করে দৈর্ঘ্য পরিমাপ করবো, মানে একটা স্কেল নিয়ে দৈর্ঘ্য পরিমাপ করবো, বা মিটার ফিতে আছে এই দিক দিয়ে, তাই তো। কিন্তু তার একটু শিখতে হবে। আর একটা পরিমাপের যন্ত্রসমূহ, মানে কি কোন কোন যন্ত্র দিয়ে পরিমাপ করি এবং কি করলে ভালো আরও পরিমাপ হবে, সেইগুলো আমরা শিখবো আজকে। তো চল সেটা মনে হবে যে এগুলো তো সবই জানি, তাও একটু এখানে জানতে হবে। যেমন আমরা দৈর্ঘ্য পরিমাপ করি কিসের সাহায্যে? মিটার স্কেলের সাহায্যে। এটা হচ্ছে তোর একটা মিটার স্কেল, এটাকে বলে মিটার স্কেল। এখানে সব সেন্টিমিটারে দাগ কাটা আছে, ঠিক আছে। এই যে 0, 1, 2, 3, 4, যারা ইউটিউব থেকে দেখছে তাদের মনে হয় এই ছবিগুলো ঠিকঠাক আসছে না, ঠিক আছে। তো এইটাকে বলা হয় মিটার স্কেল, ঠিক আছে। এইটা দিয়ে আমরা যে কোনো দৈর্ঘ্যকে পরিমাপ করি। এবার এই দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে কতগুলো তথ্য আমাদের জানা উচিত। কী ধরনের তথ্য? প্রথমত আমরা যখন মেজারমেন্ট করব তখন যে জিনিসটাকে মাপছি সেটাকে আমরা এইভাবে লম্বভাবে দেখব, এরকম লম্বভাবে দেখব। লম্বভাবে না দেখে যদি এরকম তেড়ছেভাবে দেখি এই দিক থেকে বা এই দিক থেকে, তখন মেজারমেন্টে কিছুটা ভুল আসে, ঠিক আছে। তখন এই পরিমাপে কিছুটা ভুল আছে। যেমন এ যখন দেখছে তখন দেখছে 4.8 সেন্টিমিটার, ঠিক আছে। এতে ক্যামেরাতে আসছে কিনা আমি জানি না। এ যখন মাপছে তখন হচ্ছে 4.7 সেন্টিমিটার, তার মানে 0.1 সেন্টিমিটার কম মাপছে। আর এ যখন মাপছে তখন 4.9 সেন্টিমিটার, এ বেশি মাপছে। তাহলে কে ঠিক মাপছে? যে মাঝে যে আছে সে ঠিক মাপছে, এরা কিন্তু ভুল দেখছে, বেঁকাভাবে দেখছে বলে ভুল দেখছে। তাহলে এখানে যে ত্রুটিটা হয় সেটাকে বলা হয় লম্বন ত্রুটি। তার মানে কোনো মেজারমেন্ট করার সময়, সেটা এখানে দৈর্ঘ্যই হোক বা আয়তন মাপার সময় হোক না কেন, আমরা যদি লম্বভাবে না দেখে একটু তেড়ছেভাবে দেখি তখন পরিমাপের একটুখানি ভুল আসে, সেইটাকে বলা হয় লম্বন ত্রুটি। বুঝে গেল? তাহলে এই স্কেলে করে যখনই কোনো দৈর্ঘ্য মাপবো তখনই চেষ্টা করবি এরকম করে লম্বভাবে তাকিয়ে মেজারমেন্টটা নিতে। তাহলে দেখবি যে রিডিংটা ঠিকঠাক পাচ্ছিস। তুই যদি বেঁকে দেখিস তাহলে একটুখানি কম বা ছোট মনে হবে, ঠিক আছে। ছোটো বা বড়ো কিছু একটা ভুল মনে হবে। এই জন্য অনেক সময় কী হয়, তো সেই যেমন জ্যামিতির যে আঁকাগুলো আছে না, তোরা দেখছিস 4.3 সেন্টিমিটার নিয়েছি, এবার যে টিচার আছে যে খাতা দেখছে সে যখন মেজারমেন্ট করছে তখন দেখছে 4.3 হয়নি, 4.2 হয়ে আছে কিংবা 4.4 হয়ে আছে, তখন একটু নাম্বার কমে দেয়। যদি কেউ যদি এরকম করে লম্বভাবে না দেখে এরকম বেঁকাতেরা করে দেখে তখন কিন্তু মেজারমেন্টে ভুল হবে, বুঝতে পারলি তো। আচ্ছা, এই স্কেলে মাপার ক্ষেত্রে এই স্কেল দেখ, একটা ছোট ঘর হচ্ছে 0.1 সেন্টিমিটার, ঠিক আছে। একটা ছোট ঘর, এই ছোট ঘর যেটা সেইটাকে আমরা বলবো লঘিষ্ঠ ধ্রুবক। লঘিষ্ঠ ধ্রুবক তার মানে কোনো স্কেল সব থেকে ছোট যে দৈর্ঘ্যটা হবে সেইটাকে বলবো তার লঘিষ্ঠ ধ্রুবক, ঠিক আছে। এবার মনে কর এই রেখাটার সাহায্যে মনে কর একটা দৈর্ঘ্য আমি পরিমাপ করছি, ঠিক আছে। যেমন এই যে দৈর্ঘ্যটা আঁকলাম এটাকে আমরা পরিমাপ করছি। তা আমি এখানে দেখছি যে এই রেখাটার দৈর্ঘ্য 4.9 সেন্টিমিটারের থেকে বেশি। তা আমার যে মেজারমেন্টটা সেই মেজারমেন্টটা হচ্ছে 4.9 সেন্টিমিটারের বেশি, কিন্তু 5-এর থেকে কম আমি এখানে দেখছি। তাহলে আমি ঠিকঠাক রিডিং পাচ্ছি না, আমি কিন্তু হয় 4.9 নিতে হবে, নয় 5 সেন্টিমিটার নিতে হবে, ঠিক আছে। মাঝামাঝি কোনো কিছু নিতে পারবো, কারণ স্কেলটা তো মাপতে পারে না, ঠিক আছে। তাহলে এই যে 0.1 সেন্টিমিটারের তফাৎ যেটাকে আমরা মাপতে পারছি না সেটা বলে এই স্কেলটার ত্রুটি। একটু বুঝতে পারবি যে লঘিষ্ঠ ধ্রুবক যেটা সেইটাই হয়েছে ত্রুটি। তাহলে সবচেয়ে কম যেটা মাপতে পারে সেইটাকে বলে তার ত্রুটি। অর্থাৎ কোনো একটা স্কেল বা কোনো একটা যন্ত্র সব থেকে ছোট যতটা মাপতে পারবে সেইটাকেই বলা হয় তার ত্রুটি। তাহলে এখানে ত্রুটিটা হবে লঘিষ্ঠ ধ্রুবক যেটা সেইটাই হচ্ছে ত্রুটি। সেই ত্রুটিটা হচ্ছে 0.1 সেন্টিমিটার।
ঠিক আছে, যে কোনো যন্ত্র সব থেকে ছোট্ট যেটা মাপতে পারে তার থেকে কম আর মাপতে পারবে না, সেইটাকে বলবো লঘিষ্ঠ ধ্রুবক, আবার সেইটাকেই বলবো তার ত্রুটি। ঠিক আছে, তাহলে এই স্কেল থেকে এই তিনটে জিনিস, লম্বন ত্রুটি কী জিনিস, লঘিষ্ঠ ধ্রুবক কী জিনিস, আর যান্ত্রিক ত্রুটি বা ত্রুটি কী জিনিস, এই তিনটে জিনিস এখন মনে রাখবি। এইটাই 11-এ গেলে অনেক ব্রড হয়ে যাবে, অনেক কিছু তখন করতে হবে। আচ্ছা, যদি বলে এরকম একটা বেঁকা রেখা আছে, এই রেখাটার দৈর্ঘ্য কী করে মাপবি? বেঁকা রেখা, মনে করো একটা সাপ আছে, সাপ কিন্তু তুই টেনে সোজা করতে পারবি না। ঠিক আছে, বড় বড় অজগর সাপগুলো, তাই তাকে কি করা হয়, তাকে মাপার জন্য একটা দড়ি লাগে, সাপকে মাপার জন্য দড়ি লাগে। এই ক্ষেত্রে এরকম একটা সূত্র আমি নিয়েছি। তাহলে সূত্রটাকে কী করবো, সূত্রটাকে আমি এরকম করে বসাতে বসাতে যাবো, সূত্রটাকে বসাতে যাবো। ঠিক আছে, তারপর কী করবো, সূত্রটাকে তুলে নিয়ে আসবো, দিয়ে টানবো, দিয়ে তারপর তার দৈর্ঘ্য মাপবো। সেমনি দেখবি ডিসকভারি চ্যানেল যদি দেখিস, তাহলে দেখবি যে সাপ ধরেছে একটা, দিয়ে একটা বড় দড়ি নিয়ে যায়, দিয়ে দড়িটার প্রথমে লেজ থেকে শুরু করেছে, দিয়ে লেজ থেকে নিয়ে আস্তে 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 মুখ পর্যন্ত হলো, তারপর সেই দড়িটাকে মাপলো, সেই দড়িটার কত দৈর্ঘ্য, দিয়ে তোর ওই সাপের দৈর্ঘ্যটা পেলো। ঠিক আছে, তাহলে কোনো বক্ররেখা হোক বা কোনো জন্তু জানোয়ার হোক, তার দৈর্ঘ্য কিন্তু আমরা এইভাবে বক্ররেখার দৈর্ঘ্য কিন্তু মাপতে পারি। ঠিক আছে, ঠিক একই রকমভাবে যদি বলে বইয়ের একটা পাতা, এই বই আছে, এই বইয়ের যদি একটা পাতা বলে, এরকম একটা পাতা, এই পাতাটা কতটা মোটা যদি আমাকে জিজ্ঞেস করে, এরকম মাপতে পারবো? মাপতে পারবো না, এরকম স্কেল নাই তো। কিন্তু আমি কি করব, এই বইটার কিন্তু এই কতটা মোটা এইটা কিন্তু মাপতে পারবো। মনে করো এটা আমি মেপে দেখলাম 2 সেন্টিমিটার। ঠিক আছে, এটা মেপে দেখলাম যে এটা 2 সেন্টিমিটার, এবং মনে করো এই বইটাতে 1000টা পাতা আছে, তাহলে 2 সেন্টিমিটারকে 1000 দিয়ে ভাগ করে দাও, তার মানে 0.002 সেন্টিমিটার হচ্ছে একটা পাতার বেদ। একটা ছোট পাতার বেদ কিন্তু মাপতে পারবো। ঠিক আছে, কিন্তু একটাকে মাপতে পারছি না, কিন্তু এটাগুলোকে বলে ইনডাইরেক্টলি মেজারমেন্ট। ঠিক আছে, প্রত্যক্ষভাবে মাপতে পারছি না, পরোক্ষভাবে মাপতে পারছি। ঠিক আছে, সময় পরিমাপ, সময় কী দিয়ে পরিমাপ করি? সময় পরিমাপ করার জন্য ঘড়ি আছে এবং স্টপ ওয়াচ আছে। ঘড়ি এমনি পার্মানেন্ট সময় মাপার জন্য ব্যবহার করি আমরা, তাই না? আমাদের যে ঘড়ি আছে ঘরের মধ্যে, কটা বাজছে দেখছি, এটা পার্মানেন্ট সময়, এখন কটা বাজছে, এখন 10টা বাজছে, এখন কটা বাজছে, এখন 9টা বাজছে, এই যে বলছি এটা হচ্ছে পার্মানেন্ট সময় মেজারমেন্ট করার জন্য। আর এগুলোকে বলে স্টপ ওয়াচ, যেটা সাহায্যে ওই যখন দৌড় প্রতিযোগিতা হয় বা সাঁতার কাটার খেলা হয়, সেক্ষেত্রে ওই সময়টাকে স্টপ করার জন্য আমরা এই স্টপ ওয়াচ ব্যবহার করি। ঠিক আছে, যখন ছুটতে শুরু করলো তখন চালু করলাম, আর যখন দাঁড়িয়ে পড়লো তখন স্টপ ওয়াচ বন্ধ করে দিলাম। আমাদের মোবাইলেও আছে, এখন মোবাইলে যে সমস্ত ওয়াচগুলো আছে সেগুলো হচ্ছে ডিজিটাল ওয়াচ। আর যে ওয়াচগুলো আমরা হাতে ব্যবহার করি সেগুলো বলে কোয়ার্চ। সেখানে একটা ক্রিস্টাল থাকে, সেই ক্রিস্টালের ভাইব্রেশন অনুযায়ী টাইম চেঞ্জ হয়। ঠিক আছে, তাই এরকম ঘড়িও সময় মাপে যায়। তাহলে দৈর্ঘ্য বুঝলাম, সময় বুঝলাম, এখানে আর কিছু কোশ্চিন নাই। আর এটা হচ্ছে আয়তন পরিমাপ। ঠিক আছে, আয়তন পরিমাপ। তা আয়তন পরিমাপ করার জন্য যে জিনিসটি ব্যবহার করা হয় সেটাকে বলা হয় মাপনী চোং। মাপনী চোং, এটাকে বলে মাপনী চোং। দেখেছিস তোরা? দেখবি যেখানে কেরোসিন তেল বিক্রি হয় সেখানে একটা ধরনের চোং পাওয়া যায়, এরকম দেখতে, এরকম না, ওগুলো সেই কিসে বলবো, একটা টিনের কোটোর মতন কীরকম একটা হয়। ঠিক আছে, তো সেইগুলো হচ্ছে মাপনী চোং, যার সাহায্যে তরলের আয়তন মাপা হয়। ঠিক আছে, আর প্র্যাকটিক্যালি আমরা ল্যাবে এরকম একটা চোং ব্যবহার করি। তোরা দেখে দেখবি সেই ওষুধের শীর্ষের উপরে দেখবি একটা ছোট্ট পরে ক্যাপ থাকে 5 ml 2 ml মাপার জন্য, ওটা একটা মাপনী চোং। ঠিক আছে, বুঝে গেছে? তাহলে মাপনী চোঙের সাহায্যে আমরা যে কোনো তরলের আয়তন মাপতে পারি। তরলটা ঢেলে দেওয়া হয়, যেখানটা দাঁড়াবে সেইটাই হচ্ছে সেই তরলের আয়তন। যেমন এক্ষেত্রে আমি দেখতে যাচ্ছি 150, 170, এটা 190 ml হচ্ছে এই তরলটার আয়তন। ঠিক আছে, 190 ml আয়তন, যেখানে দাঁড়িয়ে আছে সেখানে মাপবো। ঠিক আছে, নেক্সট দেখি চল। আচ্ছা, এখানে দিয়েছে যে মাপনী চোং ও সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে অসম আকৃতির বস্তুর আয়তন ও উহার উপাদানের ঘনত্ব নির্ণয়। তার মানে দিয়েছে যে এরকম একটা কঠিন বস্তু দিয়েছে। ঠিক আছে, এরকম একটা কঠিন বস্তু দিয়েছে, এবার এর আয়তন কত মাপতে হবে, কিন্তু তোকে দিয়েছে কি মাপনী চোং আর তুলাযন্ত্র। ঠিক আছে, আয়তন এবং আর ঘনত্ব বার করতে হবে। তো মাপনী চোং দিয়ে কী করা হয়? মাপনী চোং দিয়ে তো তরলের আয়তন বার করা হয়, কিন্তু এই কঠিন বস্তুটার আয়তন বার করবো কী করে?
খুব প্রসেসটা খুব সোজা, এটা মানি লিখবি, আমি বলে দেবো, ঠিক আছে? তাহলে প্রথমে এই মাপুনি চোঙের মধ্যে মনে করো এরকম একটা তরল নিলাম, এমন একটা তরল নিলাম যার মধ্যে এই বস্তুটা গুলবে না। মনে করলাম এর যে আয়তনটা এলো, মনে করলাম যে V1 ml হচ্ছে এর আয়তন, ঠিক আছে? তাহলে এরপর যখন এইটাকে আমি তরলের মধ্যে দেবো, তখন তরলটা কী হবে, কিছুটা উপরে উঠে আসবে, এই যে বস্তুটা নিচে চলে গেছে, আর তরলটা কিছুটা ওপর দিকে উঠে আসবে। তো দেখেছিস তো, জলের মধ্যে কিছু দেখলে জলটা একটু উপরে উঠে আসে। সমুদ্রের জলে নয়, সমুদ্রের জলে দিলে উঠবে না। একটা বালতি নিবি, সেই বালতির মধ্যে একটা জল নিবি প্রথমে, দিয়ে তারপরে একটা ইঁটকে ডোবাবি, দেখবি জলটা উপরে উঠে আসছে। তাহলে যখন আমি এর মধ্যে এই ঢিলটাকে দেবো, তখন কী হবে, জলটা একটু উপরে উঠে আসবে। মনে করলাম এই যেখানে উঠে এলো সেখানকার আয়তন হচ্ছে V2 ml। তাহলে জলটা কতটা উঠলো, V2 - V1, তাহলে বস্তুটার আয়তন হয়ে গেল V2 - V1 ml। তাহলে এইটাই হচ্ছে তরলটার ওই বস্তুটার আয়তন, ঠিক আছে? তাহলে বস্তুটার আয়তন খুব সহজেই আমরা পেয়ে গেলাম, কিন্তু খেয়াল রাখতে হবে যে এই বস্তুটা যেন এই জলের মধ্যে ডুবে যায়, আর এই বস্তুটা যেন জলের মধ্যে না ভাসে, যেন ডুবে যায় এবং না গুলে গেলে হবে না। এই বস্তুটাকে তরলে দিলাম আর তরলের মধ্যে গুলে গেল, তাহলে আর আয়তন পাবো না। আর 2 নম্বর হচ্ছে এটা ভাসলে হবে না, সোলা দিলে হবে না, কিন্তু এটা যেন ভারী কোনো বস্তু হতে হবে যেটা জলের মধ্যে তরলের মধ্যে ডুবে যায়। তাহলে পানি লিখতে পারবি নিশ্চয়ই। এরপর আমি এই বস্তুটাকে একটা দাঁড়িপাল্লার সাহায্যে এর ভরটাকে মাপলাম। মনে করলাম ভরটা হলো, এর যে ভর হলো সেটা হচ্ছে m। তাহলে এইটা তো আয়তন পেয়ে গেলাম। তাহলে ঘনত্ব কত হবে, ঘনত্বের সূত্র হচ্ছে ভর বাই আয়তন, ভর ভাজিত আয়তন। তাহলে কত হবে, এত মনে করো গ্রাম নিলাম, এত গ্রাম। তাহলে ভর হয়েছে m আর আয়তন হচ্ছে V2 - V1, এত গ্রাম পার মিলিলিটার। তাহলে এইটাই হচ্ছে বস্তুটার ঘনত্ব, বুঝতে পারলে? তাহলে এইভাবে আমরা একটা মাপুনি চোঙ এবং একটা সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে একটা বস্তুর ঘনত্ব এবং আয়তন মাপতে পারি, বুঝতে গেল? নেক্সট চলো, এটা খুব দেয় পরীক্ষায়, ভালো করে করবি এটা। সাধারণ তুলা যন্ত্র নিয়ে পড়ি। সাধারণ তুলা যন্ত্র, আমরা যেটা সাধারণ তুলা যন্ত্র দাঁড়িপাল্লা, কিন্তু আমরা যে মুদিখানার দোকানে যেগুলো দেখি সেইগুলো হচ্ছে দাঁড়িপাল্লা, কিন্তু সেই দাঁড়িপাল্লাগুলো অত ভালো নয়, মানে অত সেন্সিটিভ নয়। আমরা যেগুলো ল্যাবে ব্যবহার করি বা যেগুলো দেখবি সোনার দোকানে আছে, সেগুলো কিন্তু খুব হাইলি সেন্সিটিভ সেই দাঁড়িপাল্লা। কারণ সেন্সিটিভের বাংলা হচ্ছে সুবেদি দাঁড়িপাল্লা কী জিনিস, যে অল্প ভরকেও মাপতে পারে সেই তুলাযন্ত্রকে বলে সুবেদি তুলাযন্ত্র। কারণ সোনার দোকানে তোর যে জিনিসগুলো সোনা মাপতে চাচ্ছি সেখানে 0.1 গ্রামেরও অনেক দাম। তাহলে সেই ধরনের দাঁড়িপাল্লাই লাগবে যেটা 0.001 এত গ্রামকেও মাপতে পারবে, তারও প্রচুর দাম, বুঝতে পারলি? তো আমাদের এই মুদিখানার দোকানে সব দরকার নেই। মুদিখানার দোকানে দুটো চাল বেশি দিয়ে দিলেও ওদের কিছু যায় আসে না, খুব একটা দাম হবে। কিন্তু সুনাম কিনতে গেছি, সেখানে 0.1 গ্রাম প্রচুর দাম, তাহলে সেটাকেও মেজারমেন্ট করতে পারবে। তাহলে এই দাঁড়িপাল্লাটা হচ্ছে সেই ধরনের দাঁড়িপাল্লা বা সাধারণ তুলা যন্ত্র। এটা কিন্তু মুদিখানার দোকানের দাঁড়িপাল্লা নয়। তাহলে এর অনেক বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য বুঝতেই পারছি যে এই দাঁড়িপাল্লাটাকে একটা কাঠের বক্সের মধ্যে রাখা আছে, ঠিক আছে? এই দাঁড়িপাল্লা কিন্তু এমনি দেখতে পাবি না। আমাদের ফিজিক্সের প্র্যাকটিক্যাল ল্যাবে আগে ছিল, এখন আর নাই। এখন আছে 2-1টা পড়ে, কিন্তু সেগুলোর অবস্থা খুব খারাপ, ঠিক আছে? তাহলে প্রথমত এই দাঁড়িপাল্লাটাকে কাঁচের বাক্সের ভেতরে রাখা হয়। তার কারণ কি, তার কারণ যদি বাইরে থেকে হাওয়া টাওয়া দেয়, এটা এত সেন্সিটিভ যে একটু দুলতে লাগবে এবং খুলে পড়েও যেতে পারে, ঠিক আছে? এছাড়া এই তুলাযন্ত্রটা এইখানে যে স্ক্রুটা দেখতে পাচ্ছিস, এই স্ক্রুটা দিয়ে ঘোরানো থাকে। মানে কি, এই স্ক্রুটাকে ঘোরালে দাঁড়িপাল্লা দুটো উঠবে। এখন কিন্তু এই দাঁড়িপাল্লার দুটো, এই যে দুটো পাত্র আছে, এটা কিন্তু ওই কাঠের পাটাতনের সঙ্গে বসে আছে। এখন কিন্তু মেজারমেন্টের অবস্থাই নাই। এটাকে ঘুরলে এই পুরো সিস্টেমটা ওপর দিকে উঠবে, তখন মেজারমেন্ট করতে পারবে, ঠিক আছে? এবার কি হয়, অনেক সময় এইখানে দুটো স্ক্রু আছে, এইখানটাতে আর এইখানটাতে দুটো স্ক্রু আছে। এই স্ক্রু দুটোর কাজ হচ্ছে, মনে করো আমি এটাকে ঘোরালাম, পাত্র দুটো উঠলো, কিন্তু দেখলাম ব্যালেন্স নেই। একদিকটা কাত হয়ে আছে, একদিকটা উঁচু হয়ে আছে, মানে একদিকটা ভারী হয়ে আছে, একদিকটা হালকা হয়ে আছে। তখন এই স্ক্রু দুটোকে ঘুরিয়ে এটাকে ব্যালেন্স করা হয়, বুঝতে পারলি? যদি এটা দেখতে পাতিস তাহলে খুব ভালো হতো। তাহলে মনে করো এই দিকটা ভারী আছে,
এই দিকটা উপরে উঠে এটা দিকে নিচে নেমে আছে, তাহলে এই দিকটা ভারী করতে গেলে কী হবে, এই স্ক্রুটাকে আমাকে এইদিকে ঘুরিয়ে এইদিকে সরাতে হবে, তাহলে এই দিকটা ভারী হয়ে যাবে। এগুলো টর্কের ইকুয়েশন পরে পড়বি। তাহলে এই দিকটা ভারী হয়ে গেলে তখন এই দিকটা নামবে, এই দিকটা উঠবে, তখন একটা সময় দেখবো দুটোই ব্যালেন্স হচ্ছে। এইখানে একটা সূচকীয় দণ্ড আছে এইখানটায়, ঠিক আছে, একবারে নিচ পর্যন্ত। এখানে একটা স্কেল আছে, এখানে একটা স্কেল আছে, সেই স্কেলটার একটা জিরো দাগ আছে, সেই জিরো দাগের কাছাকাছি যেন নিয়ে আসতে পারি আমরা ওই স্ক্রু দুটোকে ঘুরিয়ে ব্যালেন্স করে, ঠিক আছে। আর একটা জিনিস আছে মুদিখানার দোকানে এই দিকে বাটখারা আর এই দিকে জিনিস রাখা হয়। মুদিখানার দোকানে বাঁ দিকে বাটখারা আর ডান দিকে জিনিস, মানে তুই মুড়ি কিনতে গেছিস, তাহলে এই দিকে মুড়ি চাপাবে, এই দিকে বাটখারা চাপাবে। কিন্তু তোর ল্যাবে কি হয়, এই দিকে জিনিস চাপাবে আর এই দিকে বাটখারা। কেন? দুটোর কি উদ্দেশ্য? ল্যাবে কি করা হয়, বস্তুটাকে দেওয়া হয়, দিয়ে তার ওজন মাপা হয়। আর মুদিখানার দোকানে কি করা হয়, মুদিখানার দোকানে করা হয় কি, বাটখারাটা আগে দেওয়া হয়, দিয়ে তারপরে জিনিস ওজন করা হয়, জিনিসটাকে কমিয়ে বাড়িয়ে। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলি তো? তাহলে আমাদের ডান হাতে করে দিতে সুবিধা হয়। তাহলে ল্যাবে আমি যখন কোনো বস্তুর ওজন মাপবো, বাঁ দিকটাতে জিনিস রাখবো, ডান হাতেতে বাটখারা চেঞ্জ করে দেখবো ওই বস্তুটার ওজন কত, তো ডান হাতে দিতে আমার সুবিধা। তাহলে ল্যাবে আমাদের বাটখারা পরিবর্তন করতে হয়। আর মুদিখানার দোকানে কী করা হয়, মুদিখানার দোকানে 500 গ্রাম চাল কিনতে গেছিস, তাহলে 500 টাকা এখানে দেবে, দিয়ে এইখানে চালটা আস্তে আস্তে ভরবে, তাহলে এখানে বাটখারাটা ফিক্সড, আর চালটা তুই চেঞ্জ করছিস, ডান হাতে দেওয়ার সুবিধা, ওই জন্য চালটা তোর ডান দিকে থাকে। তাহলে এই হচ্ছে মুদিখানার দোকানে আর আমাদের ল্যাবের যে দাঁড়িপাল্লাটা থাকে তার মধ্যে পার্থক্য। এর মধ্যে যে বাটখারা থাকে, সেই বাটখারার বক্সটা দেখায় তারা। এই হচ্ছে বাটখারার বক্স, এইরকমভাবে থাকে বক্সের মধ্যে। এটা খোলা বাতাসে রাখা হয় না এবং হাত দেওয়া হয় না। এর মধ্যে এইখানে ওই কী বলে চিমটি থাকে, সেই চিমটি দিয়ে ধরে তুলে হয়, কারণ হাতে করে ধরলে হাতের ঘাম ময়লা ওর মধ্যে লাগতে পারে, ওর ওজন চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে, ওই জন্য চিমটি দিয়ে ধরা হয়। এবার তোদের প্রশ্ন আছে যে একটা ভালো তুলা যন্ত্রের বৈশিষ্ট্য কী, বা একটা সুবেদী তুলা যন্ত্র বলতে কী বোঝো, সেটা বুঝিছ। একটা সুবেদী তুলা যন্ত্র মানে হচ্ছে যে তুলা যন্ত্র ভরের খুব অল্প পার্থক্যকে ডিটেক্ট করতে পারে, সামান্য ভরের পার্থক্যকে ডিটেক্ট করতে পারে, বুঝতে পারে, বা আনব্যালেন্সড হয়ে যায়, সেই তুলা যন্ত্রটাকে বলবো আমরা সুবেদী তুলা যন্ত্র, যেটা কিন্তু মুদিখানার দোকানের তুলা যন্ত্র নয়, যেটা সোনার দোকানের তুলা যন্ত্র কিন্তু সেই রকম। এলে ভালো তুলা যন্ত্রর সুবেদী তুলার শর্ত কি, এটা ভালো সুবেদী, এটা হচ্ছে তুলা যন্ত্রের বাহু দুটি সমান হতে হবে, দীর্ঘ হতে হবে, হালকা হতে হবে, তুলা পাত্র দুটি হালকা হতে হবে, তুলাদণ্ডের ভরকেন্দ্র তুলাদণ্ডের আলম্বের যতটা সম্ভব কাছে থাকতে হবে, সূচকটি লম্বা হওয়া প্রয়োজন, এছাড়াও তুলাটা সুস্থিত হবে, তুলাটা নির্ভুল হবে, তুলা যন্ত্রটি দৃঢ় হবে। তাহলে এই বৈশিষ্ট্যগুলি যদি কোনো তুলা যন্ত্রের মধ্যে থাকে, তাহলে সেই তুলা যন্ত্রটা খুব ভালো সুবিধি হবে এবং সেটা ব্যবহার করা যাবে, বলে গেলাম, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে ভালো তুলা যন্ত্রের বা সুবেদী তুলা যন্ত্রের গুণগুলো। এটা একবার দেখে নিবি ভালো করে। এবার আমরা যে বাটখারাগুলো বাজার থেকে কিনে নিয়ে আসি বা যেগুলো দেখতে পাই, দেখবি বাটখারাগুলো এরকম দেখতে পাই, 500 গ্রামের বাটখারা, 200 গ্রামের বাটখারা, 100 গ্রামের বাটখারা, এরকম। কখনো 300 গ্রামের বাটখারা আমরা দেখতে পাবো না, 400 গ্রামের পাবো না, 600 গ্রামের পাবো না। যখন আমরা বাজার থেকে বাটখারা কিনে নিয়ে আসি, মনে কর তখন আমাকে বাটখারা দেবে এরকম, বাটখারা কিনে আনলে দেবে 500 গ্রামের একটা, 200 গ্রামের দুটো, 200 গ্রামের দুটো, আর 100 গ্রামের একটা, এই 4টে বাটখারা দেবে। অর্থাৎ বাটখারাগুলোর অনুপাত হচ্ছে 5:2:2:1, এই হচ্ছে অনুপাত। কেন এইরকম অনুপাতে থাকে? কারণ এই রকম অনুপাতে থাকলে 100 থেকে 900 পর্যন্ত যে কোনো বাটখারা তৈরি করা যাবে। যেমন তুই 300 গ্রাম চাইবি, তাহলে 200 + 100 300। যেমন 700 গ্রাম চাইবি, 500 + 200 = 700। এই জন্যই বাটখারাগুলো 1:2:2:5 অনুপাতে থাকে। এই বাটখারাগুলোই হোক বা এগুলো হচ্ছে মনে হয় ওই 150-50 না, হ্যাঁ 100
100টা থাকে অবশ্য, কিন্তু এই 50 একটা থাকে, দুটো 200 থাকে, আর একটা 100 থাকে। এখানে বাটখারা বেশি আছে। যাই হোক, বাটখারা কিনতে গেলে এই অনুপাতেই দেবে তোকে। একটা একটা 50 গ্রাম, দুটো 20 গ্রাম, আর একটা 10 গ্রাম, এরকম অনুপাতে দেবে। ঠিক আছে, তাহলে কারণ এই বাটখারাগুলো দিয়ে অন্যান্য বাটখারাগুলো তৈরি করা যায়। চলো নেক্সট। বেশ, এবার মনে কর তুলা যন্ত্রে ডিস্টার্ব আছে, তুলা যন্ত্রে তুলা যন্ত্রটা গন্ডগোল হয়ে আছে। প্রথম তুলা যন্ত্র দুভাবে গন্ডগোল হতে পারে। একটা হচ্ছে এই পাত্রগুলো একটা হালকা একটা ভারী, অথবা এরকম হতে পারে এই দুটো দণ্ডের দৈর্ঘ্য সমান নয়, এই দিকের দৈর্ঘ্য আর এই দিকের দৈর্ঘ্য আলাদা। তাই প্রথম ক্ষেত্রে দিয়েছে যে যদি পাত্রগুলোর ভর আলাদা হয় তাহলে কি হবে। মনে কর এই দিকের পাত্রটা ভর m1 আর এই দিকের পাত্রটা ভর হচ্ছে m2। ঠিক আছে, না সরি, এটা দিলে হবে না, দাঁড়া। মনে কর এই দিকের পাত্রটা ভর x আর এই দিকের পাত্রটা ভর মনে কর y, ভর দুটো আলাদা, ব্যালেন্স হবে না কিন্তু। ঠিক আছে, কিন্তু তুই তাও ব্যালেন্স করলি। মনে কর এইখানে একটা বস্তু চাপালি, যার ভর হচ্ছে অরিজিনাল ভর হচ্ছে m, কিন্তু তুই যখন এখানে বাটখারা চাপাচ্ছিস দেখছিস সেই ভরটা m1 দিয়ে ব্যালেন্স হচ্ছে, তাহলে নিশ্চয়ই এই দিকের মোট ভর এই দিকের মোট ভরের সঙ্গে সমান হবে, অর্থাৎ m প্লাস এক্স ইজ ইকাল টু m1 প্লাস ওয়াই। এটা সোজা জিনিস, মানে এই দিকের ভর আর এই দিকের ভর তো সমান হতে হবে না, তো ব্যালেন্স হবে না। তাহলে m প্লাস এক্স ইজ ইকাল টু m1 প্লাস ওয়াই। এবার তুই কী করলি, উল্টি দিলি, এই বস্তুটাকে এইদিকে নিয়ে গেলি আর এইখানে বাটখারা চাপালি, এবং বাটখারা চাপিয়ে দেখলি যে এখন m2 বাটখারা দিলে ব্যালেন্স হচ্ছে। এখন এইটা m1 হয়ে গেছে, m হয়ে গেছে, এই বস্তুটাকে এদিকে নিয়ে গেলি তখন m হয়ে গেল, কিন্তু এখানে m2 দিয়ে ব্যালেন্স হচ্ছে। তাহলে এখন কি হবে, এখন হবে m প্লাস ওয়াই ইজ ইকাল টু m2 প্লাস এক্স। সোজা তো, বুঝে গেল তো? আর বলে দেবো, আর বলে দিচ্ছ এক্স ওয়াই তো বুঝতে পারছিস। মনে কর এই পাত্রটার ভর হচ্ছে এক্স, এই পাত্রটার ভর হচ্ছে ওয়াই। তো এই দিকে বাটখারি চাপালি প্রথমে m, আর ব্যালেন্স করার জন্য এই দিকে ভর পেলি m1, তাহলে নিশ্চয়ই এই দিকের ভর আর এই দিকের ভর সমান, তাহলে m প্লাস এক্স ইজ ইকাল টু m1 প্লাস ওয়াই। তাহলে এই সমীকরণটা পেয়ে গেলাম, প্রথম সমীকরণ। দ্বিতীয় সমীকরণে কী পেলাম, দ্বিতীয় সমীকরণে মনে করো আমি পাল্টাপাল্টি করছি। পাল্টাপাল্টি মানে ভরটাকে আমি এইখানে চাপালাম, অর্থাৎ এইখানে m ভর দিয়েছি, কিন্তু এখন আর m1 ভরে ব্যালেন্স হবে না, এখন m2 ভরে ব্যালেন্স হবে। তাহলে m2 প্লাস এক্স ইজ ইকুয়াল টু m প্লাস ওয়াই। ঠিক আছে তো, m প্লাস এক্স হচ্ছে m প্লাস ওয়াই হচ্ছে এই দিকের ভর, আর এই দিকের ভর হচ্ছে m2 প্লাস এক্স। ঠিক আছে তো, এবার কি করব, এবার দুদিকটা যোগ করব। তাহলে কি হবে, 2m প্লাস এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু m1 প্লাস m2 প্লাস এক্স প্লাস ওয়াই। এই এক্সটা কাটবে, এই ওয়াইটা কাটবে, তাহলে m সমান কী হবে, এই দুইটা এর নিচে চলে যাবে, m1 প্লাস m2 বাই 2। তাহলে এইটাই হচ্ছে ভরের ফর্মুলা। অর্থাৎ বস্তুটাকে দুবার মাপবো, ওই দিকে দিয়ে একবার, এই দিকে একবার, দেখবো কত ভরে ব্যালেন্স হচ্ছে, তাদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, অরিজিনাল ভর পেয়ে যাবো। নেক্সট, এবার যদি মনে কর এই দৈর্ঘ্যগুলো যদি আলাদা থাকে তাহলে কী হবে, মনে কর এই দিকের দৈর্ঘ্যটা হচ্ছে এক্স, এই দিকের দৈর্ঘ্যটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, তখনও ব্যালেন্স থাকবে না, এবং সেই সময় মনে কর এইখানে আমি m ভর চাপালাম আর এইখানে m1 ব্যালেন্স পেলাম। তাহলে প্রথমকার যে ফর্মুলা, এটাকে টর্কের ফর্মুলা বলে, এটা মনে রাখবি, এখন মনে রাখবি, সেটা হচ্ছে প্রথম ক্ষেত্রে m ইন্টু এক্স ইজ ইকাল টু m1 ইন্টু ওয়াই। অর্থাৎ এই ভরটা ইন্টু এই দূরত্বটা সমান এই ভরটা ইন্টু এই দিকের দূরত্বটা হবে। ঠিক আছে, এবার কি করব, আগের মতনই উল্টো পাল্টা করবো। অর্থাৎ আমি এইখানে এই m ভরটাকে চাপাবো, তখন আমি ব্যালেন্স করলাম মনে কর m2 ভরে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, m ইন্টু ওয়াই
ইজিক্যাল টু m2 ইন্টু এক্স, এই দিকের ভর ইন্টু এই দিকের দূরত্ব, দুটোকে গুণ করে দেবো, বুঝতে পারছিস তো? দুটোকে গুণ করে দেবো, তো দুটো গুণ করে দিলে m স্কোয়ার এক্স ওয়াই ইজিক্যাল টু m1 m2 এক্স ওয়াই হবে। এক্স ওয়াই কেটে গেল, m সমান দুদিকে বর্গমূল করে দিলাম, তাহলে m সমান √, m1 m2। ঠিক আছে, বুঝে গেল? তাহলে যদি দৈর্ঘ্য আলাদা থাকে, এই দিকের বাহুর দৈর্ঘ্য ওই দিকের বাহুর দৈর্ঘ্য আলাদা, তাহলে সেক্ষেত্রে ফর্মুলা m সমান √, m1 প্লাস m2। আর যদি পাত্র দুটোর ভর আলাদা থাকে, তাহলে m সমান হবে m1 প্লাস m2/2। m1 m2 হচ্ছে ব্যালেন্স করার জন্য যে বাটখারাটা চাপাচ্ছি, সেই বাটখারাটা। ঠিক আছে, তাহলে একটু ডাইজেস্ট কর, তারপর আবার বলবো। বেশ, চল নেক্সট। মনে করি পাতাটা দিয়েছে, বলেছে পাতাটার ক্ষেত্রফল কত। একটা গাছের পাতা দিয়েছে, দিয়ে বলেছে পাতাটার ক্ষেত্রফল কত। বার করা মুশকিল। তোকে যদি বলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হ্যান ত্যান করে বার করে ফেলবি। যদি বলে একটা সামুদ্রিকের ক্ষেত্রফল বার করো, পেরে যাবি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাবি। কিন্তু যদি পাতাটার ক্ষেত্রফল বার করে, নিয়ম হচ্ছে যে পাতাটাকে এরকম একটা গ্রাফ পেপারে বসাও, এবং গ্রাফ পেপারে এই যে একটা বর্গাকার জায়গা থাকে, তার ক্ষেত্রফল মনে কর 1 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এবার এই পাতাটা বসানোর পর কতগুলো ক্ষেত্র পেলাম সেগুলো গুণ। যেমন এখানে কতগুলো ক্ষেত্রফল পাচ্ছি, এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। ঠিক আছে, 10টা। এটাতে আবার এটা পুরোপুরি পায়নি, যেটাতে দেখবি হাফের বেশি হয়েছে সেইটা গুনবো, যেটাতে হাফের কম হয়েছে সেটা গুনবো না। যেমন এইটা হাফের কম হয়েছে, এটাকে গুনবো না। এটা হাফের বেশি হয়েছে, গুনবো। তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27টা। তাহলে পাতাটার ক্ষেত্রফল হবে 27 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এবার এই যেগুলো ছোট আছে সেগুলো কিন্তু নিয়ে নেয়, এটা বাদ। কিন্তু আবার ঠিক সেরকম যেটা হয়তো অর্ধেকের থেকে বেশি হয়েছে কিন্তু পুরোপুরি হয় না, সেটাকে নিয়েছি। ওই দুটো ব্যালেন্স করে নেবে, দিয়ে প্রায় অ্যাপ্রক্সিমেটলি এই পাতাটার ক্ষেত্রফল হবে 27 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এইভাবে আমরা যে কোনো জিনিস দিই না কেন, যে কোনো তার শেপ হোক না কেন, তার ক্ষেত্রফল বার করতে পারবো। ঠিক আছে, দেখ কত কিছু শিখলাম। চলো এবার অঙ্ক করি। বলছি 1 খণ্ড লোহার ভর 380 গ্রাম, আয়তন 50 সিসি হলে ঘনত্ব কত? ঘনত্ব বার কর। ঘনত্ব মানে ভর বাই ভরকে আয়তন দিয়ে ভাগ করো, ঘনত্ব পেয়ে যাবে। ভর হচ্ছে কত? 380, আয়তন কত? 50, একক কী হবে? গ্রাম পার সিসি। এটা গ্রাম, এটা সিসি। কত হবে এটা? এই শূন্যটা কাট। একটা জিনিস বলবো, খুব সোজা হবে, দেখবি দুই দিকে 2 দিয়ে গুণ করে দেয়। 2 দিয়ে গুণ করে এটা হবে 8 দুগুণে 76/10 গ্রাম পার সিসি। তার মানে হবে 7.6। অত বড় ভাগ করার থেকে এটা করলে খুব তাড়াতাড়ি অ্যান্সার আসবে। ঠিক আছে, নেক্সট। সিজিএস পদ্ধতিতে সোনার ঘনত্ব এত হলে এসআই পদ্ধতিতে সোনার ঘনত্ব কত হবে? এর আগের দিন করিয়েছিলাম সিজিএস থেকে এসআই এর পদ চেঞ্জ 1000 দিয়ে গুণ করতে হয়, মনে নাই? করেছিলি তো, কর আরেকবার। কি দিয়েছে ঘনত্বটা? 19.3 গ্রাম পার সিসি। সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব। আবার করব, 19.3 মনে কর গ্রাম পার সেন্টিমিটার কিউব। পারবি না? গ্রামটাকে কিলোগ্রাম করব, সেন্টিমিটারটাকে মিটার করব। 19.3 কিলোগ্রাম বাই 1000 ভাজিত মিটার বাই 100 তার হোল কিউব। এইটা করে এটা ক্যালকুলেশন করে 19.3 ইন্টু 1000 কিলোগ্রাম পার মিটার কিউব, যেটা আসবে এখানে 6টা শূন্য আসবে, সেই 6টা শূন্য উপরে যাবে, এটা 1000 হবে। সরি, 6টা শূন্য উপরে গিয়ে 3টে শূন্য কাটবে আর 3টে শূন্য পড়ে থাকবে, এটা 1000 হবে। কী ব্যাপার? তার মানে
19,300 এত কিলোগ্রাম পার মিটার কিউব। এটা হচ্ছে আয়তন। নেক্সট দেখি, একটি নক্ষত্র পৃথিবী থেকে 10 আলোকবর্ষ দূরে আছে, এই পথ দূরত্বটি এসআই এককে প্রকাশ করো। এসআই এককে প্রকাশ করো। 1 আলোকবর্ষ কত? 1 লাইট ইয়ার, মানে কত মিটার মনে আছে? আমার তো মনে নাই, দাঁড়া দেখি। 40 নম্বর, ঠিক আছে, 40 আসবো। 1 আলোকবর্ষ মানে কত মিটার মনে নাই তো। 1 আলোকবর্ষ এইখানটা আছে। 1 আলোকবর্ষ হচ্ছে 9.46 10 টু দি পাওয়ার 15। 9.46 10 টু দি পাওয়ার 15। 9.46 10 টু দি পাওয়ার 15। খুলছি না কেন? দাঁড়া কি হলো দেখি। হ্যাঁ, 9.46 ইন্টু 10 টু দি পাওয়ার 15 মিটার। চেঞ্জ করার তো কিছু নেই, এটা এরকমভাবে বার করতে পারবি। 1 আলোকবর্ষ মানে কি? আলো 1 বছরে যে দূরত্ব যায়, তা আলোর বেগ ইন্টু সময়, এটা দূরত্ব। বেগকে সময় দিয়ে গুণ করলে দূরত্ব পাওয়া যায়। আলোর বেগ হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার, আর সময়টা হচ্ছে 365 বছর, 365 দিন। তাহলে 365 দিনকেও সেকেন্ড করতে হবে। 365 দিনকে 24 দিয়ে গুণ করলে ঘন্টা, ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে মিনিট, তাকে 60 দিয়ে গুণ করলে সেকেন্ড। তো এইটা করার পর দেখবি এইটা আসবে নিশ্চয়ই। 9.46 ইন্টু 10 টু দি পাওয়ার 15 মিটার, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। 1 আলোকবর্ষ মানে 1 লাইট ইয়ার মানে এরকম আসবে, ঠিক আছে। এটা দূরত্ব তো, দূরত্ব মানে বেগ ইন্টু সময়। সিটি মানে সিটা হচ্ছে আলোর বেগ আর টিটা হচ্ছে সময়। আলোর বেগ হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, আর সময়টা হচ্ছে 1 বছর। 1 বছর যে দূরত্ব অতিক্রম করে, 1 বছর মানে 365 দিন। দিন দিন মে 1 দিন মানে 24 ঘন্টা, 24 ঘন্টা মানে 60 দিয়ে গুণ করলে মিনিট, মিনিটকে 60 দিয়ে গুণ করলে 60 করে এটা আসবে, ঠিক আছে। চলো নেক্সট। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 20 গ্রাম জলে একটি পাত্র পুরোপুরি ভর্তি আছে, ওই পাত্রে 16 গ্রাম কেরোসিন ধরলে কেরোসিনের ঘনত্ব কত হবে? 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 20 গ্রাম জলে একটি পাত্র পুরোপুরি ভর্তি আছে, তাহলে এইটা জানতে হবে, বুঝলি তো। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব হচ্ছে 1। উষ্ণতায় জলের যে ঘনত্ব সেইটা হচ্ছে 1 গ্রাম পার সিসি। তাহলে 20 গ্রাম জলের ভর কত হবে? তাহলে 20 গ্রাম জলের ভর, জলের ভর না আয়তন, ভর কেন পাচ্ছি আমি তো আয়তন চাইছি। আয়তন 20 গ্রাম জলের আয়তন, আয়তন কী করে পাবো? দেখ, ঘনত্ব মানে ভর বাই আয়তন, তাহলে আয়তন মানে হচ্ছে ভর বাই ঘনত্ব। ভরকে ঘনত্ব দিয়ে ভাগ করে দাও, তাহলে 20/1 মানে 20 সিসি। তাহলে এই জলটা দিয়ে তো পাত্রটা পুরো ভর্তি হয়ে আছে, তাহলে জলটার যা আয়তন সেইটাই পাত্রের আয়তন। অতএব পাত্রের যে আয়তন, পাত্রের আয়তন হচ্ছে 20 সিসি। এমনি 16 গ্রাম কেরোসিন, 16 গ্রাম কেরোসিন ওই পাত্রের মধ্যে ধরছে, তাহলে 16 গ্রাম কেরোসিনের আয়তন পাত্রের মধ্যে ধরে যাচ্ছে, তো কেরোসিনের আয়তন হচ্ছে ওই 20 সিসি হবে। তাহলে কেরোসিনের ঘনত্ব কী করে বার করব? অতএব কেরোসিনের ঘনত্ব, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন, আর লিখলাম না। ভর হচ্ছে 16 গ্রাম, 16/20 এত গ্রাম পার সিসি, ঠিক আছে। 2 দিয়ে কাটবো, আর বেশি দিয়ে কাটবো না। এটা 8, এটা 10, তার মানে 0.8 গ্রাম পার সিসি। নিচে 10 বা 100 হলে ক্যালকুলেশন করলে সুবিধা আছে, বুঝতে পেরেছিস তো কী করে স্টেপ বাই স্টেপ করলাম? বুঝতে পেরেছিস? ঠিক আছে। আর কটা আছে রে?
দেখি তো কটা, এটি শেষ আছে। একটি মাপুনি চোঙে, কোথায় গেল, একটা মাপুনি চোঙে 30 সিসি জল আছে। একটি কর্ক ও পেরেককে একসাথে বেঁধে এর মধ্যে ডোবালে 40 সিসি, শুধু পেরেক ডোবালে পার্ট হয় 33 সিসি। কর্কের ভর 3.5 গ্রাম হলে কর্কের ঘনত্ব কত? এটা সোজা। প্রথমে 30 সিসি জল আছে, কর্ক আর পেরেকটাকে ডোবাচ্ছি, দিয়ে হয়ে যাচ্ছে 40 সিসি। তাহলে আমি লিখতে পারি কর্ক ও পেরেকের আয়তন, কর্ক ও পেরেকের আয়তন কত হবে? কর্ক আর পেরেকের আয়তন 30 ছিল, 40-এ এসছে, তাহলে 40 - 30, তার মানে 10 সিসি। বেশ, শুধু পেরেক ডোবালে 33 সিসি হয়, শুধু পেরেক যদি ডোবাই, তাহলে পেরেকের আয়তন কত? তাহলে পেরেকের আয়তন 33 সিসি হয়েছে মনে রাখবি, ঠিক আছে? তার মানে 33 - 30, 33 - 30 মানে 3 সিসি। তাহলে কর্ক আর পেরেক হচ্ছে 10, পেরেক হচ্ছে 3, তাহলে কর্কের আয়তন পেয়ে গেলাম। কর্কের আয়তন কত পেয়ে গেলাম? 10 - 3 মানে 7 সিসি, 7 সিসি পেয়ে গেলাম। কর্কের ভর দিয়ে দিচ্ছে 3.5 গ্রাম, তাহলে কর্কের ঘনত্ব কত হবে? কর্কের ঘনত্ব কত হবে? ভর বাই আয়তন। এইটা লিখবি, আমি বারবার লিখছি তার কারণ তোরা যাতে লিখিয়ে, বুঝলি? তোদের জন্য আমি বেশি খাচ্ছি। ভর হচ্ছে 3.5 আর আয়তন হচ্ছে 7 সিসি, ঠিক আছে? 3.52, তার মানে হাফ, হাফ মানে হচ্ছে 0.5 গ্রাম পার সিসি। বুঝেছিস না? আরেকবার বলবো, চোঙে প্রথমে 30 সিসি জল আছে, পেরেক আর কর্ক ডুবিয়েছি, 40 সিসি হয়ে গেল, তাহলে কর্ক আর পেরেকের আয়তন হবে 10 সিসি। সোজা জিনিস। শুধু পেরেক ডুবালে 33 সিসি, তাহলে পেরেকের আয়তন হয়ে গেল 30 - 33 মানে 33 - 30 মানে 3 সিসি। তাহলে কর্কের আয়তন কত হবে? পেরেকের আয়তনটা বাদ দিয়ে দাও, 7 সিসি। তাহলে কর্কের ঘনত্ব হবে ভর বাই আয়তন 3.5/7 মানে 0.5 গ্রাম পার সিসি। ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পেরেছিস? অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা আমাদের শেষ। ঠিক আছে, যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকেও জানাই যে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। যদি কোথাও অসুবিধা থাকে তোমরা কমেন্ট করতে পারো, আশা করি সমস্যা হবে না। তো এরপর তোমাদের বইয়ে যে অনুশীলনীগুলো আছে, তোদের বইয়ে যে অনুশীলনীগুলো আছে সেগুলো ভালো করে করবি, এটা তো বুঝতেই পারলি। আর অঙ্কগুলোও করবি, অঙ্কগুলো করলে কনসেপ্টটা ক্লিয়ার হয়।